আমাদের বিএনপি জামাতের অন্যান্য পার্টির লোকদেরকে ধরে নিয়ে গোপন কারাগারে আটকে রেখে কি করতে জানেন? জুতার মধ্যে কাটা তার বিছিয়ে সেই জুতা পড়তে বাধ্য করতো, হাঁটতে বলতো। আসামির স্ত্রীকে রমজান মাসে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেছে একজন আসামি, সে জেলে আছে, আমরা তাকে ধরেছি। আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, মুক্তিযুদ্ধ এত সহজ জিনিস না। সহজ তো নাই রে বালচুন, কত মিছা কথা বানায় বানায় কইতে হয়, গোজা দিতে হয়, কিন্তু মিলে না শেষ পর্যন্ত। নুরু তোরে 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে ওইখান থেকে বের হয়ে আসবে, মাস্তানি সব জায়গায় করবে না। তাজুল ভাই ফোন করলো, গ্রামের ভাষায় কথা আছে, বলতে চাই না যে গাং পার হইলে মাঝি কোন দুলা ভাই। বিএনপির এগেইনস্টে কথা বলবো, আমাকে একটু কথা বলতে দিতে হবে। এটা তো শালীনতা হইলো না। দাদা ভাই, আমি আপনাকে একটা কথা বলি, উপরে আল্লাহ নিচে মাটি, আর মাঝে আসনাদ আব্দুল্লাহ, দেবিদ্বারে থাকতে এক কোদাল অবৈধ মাটি আমার সামনে কাটার কোনো সুযোগই নাই। আমি রাতের বেলা এয়ারপোর্ট থেকে আমার অভিযানে আসবো। আমরা কল্পনাও করতে পারি নাই একটা নির্বাচনের পরে কার্টুন শেয়ার দেওয়ার জন্য হাসান ইনামকে গ্রেফতার করা হবে। মাননীয় স্পিকার, আমরা হাসিনার আমলে দেখেছি কটূক্তি করার জন্য গ্রেফতার করা হয়। কার্টুন শেয়ার করার কারণে আমাদের চিফ হুইপ মহোদয় আমাদেরকে ইনভাইট করেছিলেন এই সংসদে, যে উনি বলেছিলেন তিমির এবং হাঙ্গর, এটা স্যাটায়ার করে বলেছিলেন, এটা আমরাও বুঝেছি, এটা উনিও বুঝেছেন। কিন্তু মাননীয় স্পিকার, দুঃখজনক বিষয় হচ্ছে যে এই কার্টুনটি শেয়ার করার কারণে আমাদের মাননীয় চিফ হুইপ মহোদয়ের এক কর্মী মামলা করেছে 25 ধারায়। যে মামলা 25 ধারায় যদি সংক্ষেপে বলি, আপনি মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, 1 মিনিট মাননীয় স্পিকার, আমরা এমনি সুযোগ পাই না, সুযোগ দেওয়া হয় ঠিক না। আছে, আমরা আমি এমপি হইছে, কি লাভ হইছে বলেন? এই যে এই জুলাই কে কাজে লাগাই, তো আমরা এমপি হইছে, কেউ মন্ত্রী হইছে, কেউ হচ্ছে লন্ডন থেকে আইসা হচ্ছে বা আপনার প্রাইম মিনিস্টার হইছে। আমাদের তো এটা থাকার, আমরা তো এটা পাইতাম, মানে আমরা যে এই সুবিধাটা পাইতেছি, আজকে আমি এখানে এসে কথা বলতেছি, এখানে এটা তো কিন্তু দিন শেষে আমজনতা কি পাইলো বলেন? আমরা তাদেরকে কে দিলাম? আমরা সবাই চেয়ার পাইলাম, আমরা সবাই রিকগনিশন পাইলাম, আমরা সবাই হচ্ছে এখানে একটা আমাদের ক্লাস এসকেলেশন হইলো। আমি একটা ক্লাসে ছিলাম, এখন আমি একটা অন্য ক্লাসে আসছি, কিন্তু নেশন কি পাইছে আমাদের থেকে? নাথিং, জিরো। আমরা প্রতারণা করেছি তাদের সাথে, পুরো জাতির সাথে আমরা প্রতারণা করেছি। আমাদের নিজেদের দলীয় প্রত্যেকটা দলের হচ্ছে তাদের নিজেদের আখের গুছাইছে, তাদের হচ্ছে নিজেদের এখানে পার্সোনাল হচ্ছে এখানে হচ্ছে বেনিফিটেড হইছে। আমি এমপি, বিএনপির এগেইনস্টে কথা বলবো, আমাকে একটু কথা বলতে দিতে হবে। এটা তো শালীনতা হইলো না। শালীন কিভাবে শেখাবেন আপনারা? আপনি বিএনপির এগেইনস্টে কথা বলতে পারেন না? শেখ হাসিনা সবচেয়ে বড় ইলেকশন ছিল বিএনপির এগেইনস্টে কথা বলবো। চাঁদাবাজদের বিরুদ্ধে সবসময় আমাদের কথা বলতে হবে। যারা চাঁদাবাজ, যারা মামলাবাজ, আমাকে একটু কথা বলতে দিতে হবে। আমাকে একটু কথা বলতে। বিশেষ করে এটা তো শালীনতা হইলো না। আমরা তো আপনাদের কাছ থেকে শালীন কিভাবে শেখাবেন আপনারা? আমি তো শিষ্টাচার, আপনারা কিভাবে শিষ্টাচার শেখাবেন? আমরা আসছি একটা প্রোগ্রামে, কথা বললে আপনি বিএনপির এগেইনস্টে কথা বলতে পারেন না? একজন কথা বললে আমরা এটা জানি না যে এখানে এইভাবে কথাবার্তা বলা হবে। মিনিমাম যদি আপনার আমরা তো জানি না এখানে এই ফোরামে এই কথা বলা হবে। একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না। এই ভদ্রতাটাই আপনারা এটা বলে যাবে না এখানে। এই ভদ্রতাটাই আপনারা, এখানে আমরা জানতাম না। আমি আপনাদের একটা কেন ইনভাইট করা হচ্ছে? ম্যানার শিখাই আপনাকে। আমি আমাদের কিসের জন্য এখানে ইনভাইট করা হচ্ছে এটা আমি জানতে চাই। গ্রামের ভাষায় কথা আছে, বলতে চাই না যে গাং পার হইলে মাঝি কোন দুলা ভাই। ভারত ছিল একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এটি এখন পরিণত হয়েছে কালের পরিক্রমায় একটি হিন্দুত্ববাদী রাষ্ট্রে। সেখানে মাইনরিটিকে তারা বলে যাচ্ছে যে পাকিস্তান বা বাংলাদেশে চলে যাওয়ার উপদেশ তারা দিচ্ছে। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরাও মুসলমানদের প্রতি তাদের ঘৃণা ব্যক্ত করে যাচ্ছে ক্রমাগতই। এটি আমরা আশা করি না। ভারতের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে সব ধর্মের লোক নিরাপদে বসবাস করবে, এটাই তো আমরা প্রতিবেশী হিসাবে চাই। তো সুতরাং এর ব্যত্যয় দেখতে পেরে আমরা সবাই মর্মাহত। ভারতের মুসলমানদের জন্য আগামী দিনগুলো আরো কঠিনতর হবে, তাদের উপর অত্যাচার নির্যাতন আরো বেড়ে যাবে, বুলডোজার দিয়ে তাদের ঘর বাড়ি গুড়িয়ে দেওয়া হবে, এই ধরনের সম্ভাবনা দেখা যাচ্ছে। বর্ডারেও তাদের হত্যাকাণ্ড আরো বেড়ে যাবে। বিএনপি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় সরকারি দল। বিএনপির হাজার হাজার ত্যাগী নেতাকর্মী যারা দীর্ঘ 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল জুলুম হামলা মামলা ফেস করেছে, এখন হঠাৎ করে দেখবেন পাওয়ারে এসে এক পরিবারে 3 জন এমপি। আবার দেখা যায় মন্ত্রী মিনিস্টারদের সন্তানরা দীর্ঘ 17 বছর বিদেশে আরামে এসে দিন কাটিয়েছে, 5ই আগস্টের পরে তারা স্পেশাল ফ্লাইটে বাংলাদেশে ফিরে আসছে। এখন দেখা যায় বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বড় বড় চেয়ারে তারা। এই জায়গাতে কিন্তু ক্ষোভটা তৈরি হয়। শেখ হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ, সবকিছুই খারাপ, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগের যত বিধান আছে, নিয়ম নীতি আছে, সবগুলাই আজকে কি ভালো হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার।
মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে দিয়ে আবার সেই শেখ হাসিনার 2009 সালের প্রয়োগ করা আইনে তারা ফিরে যাচ্ছে। আমরা ঘুমের অধ্যাদেশ নিয়ে যখন কথা বলি যে হচ্ছে ঘুমের অধ্যাদেশ কেন বাতিল করা হচ্ছে, তখন ট্রেজারি বেঞ্চের মন্ত্রী দাঁড়ায় বলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অনেকদিন ঘুমছিলেন, আমরা কি ঘুমের বেদনা বুঝি না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এত নির্যাতন ছিলেন, আমরা কি বুঝি না ঘুমের বেদনা? শেখ হাসিনার মতো স্বজন হারানোর বেদনা এত বেশি বুঝেন, আবার বলতেছেন যে হচ্ছে সরকারি কোনো গোপনীয়তার জন্য কাউকে গুম করা হলে সেটা গুম হিসেবে যেন বিবেচনা করা না হয়। এটা তো দিশারিতা ছাড়া আর কিছু না মাননীয় স্পিকার। হাসিনা খারাপ। অন্তর্বর্তী সরকারই কন্ট্রাডিক্ট করে গেছে না করে নাই, অবশ্যই করে গেছে, কারণ জুলাই সনদ যেটা সিগনেচার করলো। মনে হয় যে প্রেজেন্টার হিসেবে আপনি কমেন্টে না যাওয়াটা বেটার। না, আপনি মডারেট করলে সুবিধা হবে। আমি একটা কথা বলি, আপনি কি আপনি যখন গেস্ট হবেন তখন আপনি মন্তব্য করবেন। না, সংবিধানে এটা নাই, সংবিধানে নাই যে মডারেটর হলে পরে কমেন্ট করতে পারবে না। আর আমরা সংবিধান নিয়ে বসি নাই। মিডিয়াতে আমিও কাজ করেছি আপা, মিডিয়াতে আমিও কাজ করেছি, লম্বা সময় প্রোগ্রাম প্রেজেন্ট করেছি, সাক্ষী আছে এখানে বসা। মডারেটর করলে আপনি মডারেশন করেন, আপনি তাহলে যদি মন্তব্য করেন তাহলে গেস্ট হয়ে আসেন। আমরা আন্দোলন সংগ্রামের দিকে যাব, এতে জনদুর্ভোগ বাড়বে, আমরা এটা চাই। কিন্তু আমাদেরকে যখন সংসদে ন্যায্য বিষয়ে কথা বলতেই দেওয়া হবে না, তখন আমাদের জায়গা থেকে রাস্ত। কারণ আমরা জনগণের দায়িত্ব নিয়ে তো সেখানে ঢুকেছি, জনগণকে কথা দিয়েছি, সেই কথাগুলোর বাস্তবায়ন হচ্ছে না, কথা বলতে দেওয়া হচ্ছে না। এখন তাহলে যেখানে স্পিকারের পারমিশন লাগে না সেখানেই আমাদেরকে কথা বলতে হবে। আমরা আন্দোলন সংগ্রামের নুরু তোরে 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে ওইখান থেকে বের হয়ে আসবে, মাস্তানি সব জায়গায় করবে না। তাজুল ভাই ফোন করলো, ইলিয়াস এই বেয়াদব কয়েকটা উচ্ছৃঙ্খল পোলাপান নিয়ে আসে, তারপরে এরকম বলতে সে আমারে বলতেছে 1 মিনিটও চেয়ারে বসতে দিবে না, কারণ কি তার লোক ওইখানে নিয়োগ দিতে হবে প্রসিকিউটর হিসাবে তাজুল ভাইয়ের ইয়েতে অফিসে। তাজুল বলছে না, এটা তো আপনার কথা মতো হবে না, সরকারের এটা নেবে, পদক্ষেপ নেবে, সেটা সরকারের ব্যাপার, এটা আপনার ব্যাপার না। তাজুল ভাই স্টেট কার্ড কথা বলে আইছে। তাজুল ভাই এই অপমান সহ্য জানি না, আমার ফোন দিয়েছে তাজুল ভাই, বলছে ইলিয়াস এই ব্যাপার কি। তা আমি জাস্ট খালি পোজ দিলাম, বলছি নুরু তোরে 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে ওইখান থেকে বের হয়ে আসবে, মাস্তানি সব জায়গায় করবে না। আচ্ছা তাজুল ভাই আমি ভীষণ পছন্দ করি। সাথে সাথে রাশেদ ফোন দিছে, ভাই আপনি এই পোস্টটা ভাই ডিরেক্ট করেন, আমরা ভাই এখান থেকে চলে যাচ্ছি, সরে আসছে। নুরু আমাদের বিএনপি, জামাতের, অন্যান্য পার্টির লোকদেরকে ধরে নিয়ে গোপন কারাগারে আটকে রেখে কি করতে জানেন? জুতার মধ্যে কাটা তার বিছিয়ে সেই জুতা পড়তে বাধ্য করতো, হাঁটতে বলতো। আসামির স্ত্রীকে রমজান মাসে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেছে একজন আসামি, সে জেলে আছে, আমরা তাকে ধরেছি। এই যে বিভৎস সব কাহিনীর জন্মদাতা ছিল শেখ হাসিনার রেজিম, এই রেজিমের এই দানবগুলোর বিচার বন্ধ করা যাবে না। মিজান ভাইকে একটা ছোট্ট গ্যারান্টি দিতে হবে যে আয়না ঘরে দয়া করে আর যাতে যেতে না, এবং সেইটা যাতে না, সেজন্য যে বিচারের আয়োজনটা চলছে এই বিচারটা সম্পন্ন করতে হবে। আমাদের বিএনপি, আমি একটু ব্যক্তিগত কৈফিয়তের জায়গা থেকে কথা বলতে চাচ্ছিলাম। আমাদের মাননীয় সংসদ সদস্য ওনার বক্তব্যে বললেন অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগ, এবং এই সময় এই জায়গায় তো অন্তর্বর্তী সরকারের আমি ছিলাম, কিছু সময়ের জন্য উপদেষ্টার দায়িত্বে ছিলাম, আরও 2-1 ছিলেন, আমাদের মাননীয় এখন বর্তমান পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন। তো আমি তো নির্বাচনের বহু আগেই পদত্যাগ করে চলে এসেছি। এখন দুর্নীতির অভিযোগ যদি উনি বললেন, ওনারাই সরকারে আছেন, ওনাদেরকে এটা প্রমাণ করতে হবে। এটার প্রমাণ জাতীয় সংসদে যদি বলেছে, ওনাদেরকে এই প্রমাণ দিতে হবে নাহিদ ইসলামের নামে কি দুর্নীতির অভিযোগ উঠেছে, নাহিদ ইসলাম কোথায় দুর্নীতি করেছেন। মাননীয় স্পিকার, আমি সেই প্রমাণ ওনাদের কাছে চাচ্ছি। আরেকটি বিষয় মাননীয় স্পিকার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমি একটু তুই কইতেছে মুক্তিযুদ্ধ এত সহজ না, শুনেন। আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, মুক্তিযুদ্ধ এত সহজ জিনিস না। সহজ তো নাই রে বালচুন, কত মিশা কথা বানায় কইতে হয়, গোজা দিতে হয়, কিন্তু মিলে না শেষ পর্যন্ত। দেখেন কি কয়, কত সন্তান শহীদ হয়েছে, একটা বন্দুকের আওয়াজ, একটা কামানের আওয়াজ সিলেটে হয়েছে, আর আমি ময়মনসিংহে বসে সেই আওয়াজটি শুনেছি। আচ্ছা, আমাদের মাননীয় স্পিকার হাফিজ ভাই, আপনি বসে বসে শুনলেন এগুলা? আপনি একজন সামরিক বাহিনীর লোক, একজন সামরিক কর্তা, আপনি একজন সামরিক কমান্ডার, আপনি এগুলো শুনলেন বসে বসে, কিছু কইলেন না। সিলেটের ছোটখাটো পারমাণবিক বোমা মানলো তো ময়মনসিংহে শব্দ পৌঁছাবে না। তুই কইতে শাপলা চত্বর হত্যা মামলা, দীপুমণি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডক্টর দীপুমণি
সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 1। বৃহস্পতিবার 13 মে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন 2 সদস্যদের বিচারিক প্যানেলে এই আদেশ দেন। এর আগে এদিন সকালে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলা তদন্ত সংস্থার আবেদনের পর গত 7 মে তাদের ট্রাইব্যুনাল হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল। এই শুনানিতে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম দাবি করেন, 2013 সালে 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের সময় দীপুমণি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদল উচ্ছৃঙ্খল মানুষকে নির্মূল করেছেন বলে প্রচার করেন। এছাড়া সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে হেফাজতে ইসলামের সমাবেশ নিয়ে উস্কানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগ আনা হয়। সে সময় মোজাম্মেল বাবু 71 টিভি ব্যবস্থাপনা পরিচালক এবং ফারজানা রূপা প্রতিষ্ঠানটির প্রধান প্রতিবেদক ছিলেন বলে উল্লেখ করা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনালে তাদের আদালতে হাজিরের নির্দেশ দেন। পরবর্তীতে বৃহস্পতিবার তাদের ট্রাইব্যুনালে আনা হলে গ্রেপ্তার দেখে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এই মামলায় এর আগে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী শামসুল্লাহ টুকু, মেজর জেনারেল জিয়াউল হাসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক AK-M শহীদুল হক, সাবেক DIG মোল্লা নজরুল ইসলাম, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক DIG আব্দুল জলিল মণ্ডল। শাপলা চত্বরে ঘটনার মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে আবেদন করে হেফাজত ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মামুনুল হকের পক্ষে করা এই অভিযোগে মোট 11 জনকে অভিযুক্ত করা হয়েছে। তারেক রহমান অবশ্যই ডাবির ছাত্র ছিলেন বলেছেন আসিফ নজরুল। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা এমন আলোচনার মধ্যে মুখ খুলেছেন সাবেক আইন উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং 1985-86 শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এই তথ্য জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা এই প্রশ্ন তোলা হচ্ছে। উল্লেখ করে পোস্টে আসিফ নজরুল লিখেন, তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তারেক রহমানের সহপাঠীর মধ্যে বেশ কয়েকজন অতি পরিচিত মুখ রয়েছে, জানিয়ে অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা বলেন, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রেজওয়ান হাসান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব তারেক রহমানের সহপাঠী ছিলেন। তখন এরশাদের প্রবল শাসন ছিল দেশে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। তিনি লিখেন, এরশাদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তা ঝুঁকির কারণে তারেক রহমান ঢাবির পড়াশোনা বন্ধ করা হয়। No.